দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প ১৩ নম্বর কবর। রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে হাঁটার সাহস খুব কম মানুষেরই হয়, কিন্তু অরিন্দমের কাছে এসব ছিল নিছকই কুসংস্কার। ভূত প্রেত বলে কিছু আছে এ কথা সে কখনোই বিশ্বাস করত না, কিন্তু এক রাতেই তার সেই বিশ্বাস চিরতরে বদলে গেল। অরিন্দম সদ্য কলেজ পাস করেছে, চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন একটি বিজ্ঞাপন তার নজরে আসে। পুরনো কবরের রাত্রিকালীন পাহারাদারের প্রয়োজন, ভালো বেতন। চাকরিটা অদ্ভুত হলেও বেতন বেশ ভালো ছিল। দুদিন পর সে চাকরিতে যোগ দিল। কবরস্থানটি শহর থেকে অনেক দূরে, চারিদিকে বিশাল গাছ, ঘন কুয়াশা আর পুরনো সমাধি। প্রথম দিনই বৃদ্ধ কেয়ারটেকার রামচাচা তাকে বলেন, সব জায়গায় যেতে পারো, কিন্তু ১৩ নম্বর কবরের কাছে কখনো যেও না। অরিন্দম হেসে বলল, কেন, ভূত আছে নাকি? রহমান চাচা গম্ভীর হয়ে গেলেন। মজা করো না, ওই কবরের ইতিহাস ভালো না। রাতে টহল দিতে দিতে অরিন্দম কৌতূহলী হয়ে উঠল। টর্চের আলো ফেলে সে খুঁজতে লাগলো ১৩ নম্বর কবর। সবশেষে দেখতে পেল অন্য কবরগুলোর চেয়ে অনেক বড়। পাথরের ফলকে শুধু লেখা ১৩, কোনো নাম নেই, কোনো জন্ম মৃত্যুর তারিখও নেই। ঠিক তখনই তার কানে এলো এক ঠকঠকানি শব্দ, মাটির নিচ থেকে যেন কেউ আঘাত করছে। অরিন্দম ভয় পেলেও নিজেকে সামলে নিল। নিজেকে বলল, ইঁদুর হবে। কিন্তু শব্দটা আরো জোরে হতে লাগলো। পরের রাতে আবার সেই শব্দ। এবার সে কাছাকাছি গেল। হঠাৎ ঘন কুয়াশার মধ্যে একটি মানুষের অবয়ব দেখা গেল। লোকটি দাঁড়িয়ে আছে কবরের সামনে। লম্বা কালো কোট, মুখ দেখা যাচ্ছে না। অরিন্দম চিৎকার করে বলল, কে ওখানে? লোকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় শুধুই অন্ধকার। পরের মুহূর্তেই অবয়বটি মিলিয়ে গেল। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন সে রহমান চাচাকে সব বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম একদিন না একদিন তুমি দেখবেই। তিনি একটি পুরনো ডায়েরি বের করলেন। ডায়েরিতে লেখা ছিল, প্রায় ১০০ বছর আগে এখানে এক তান্ত্রিককে কবর দেওয়া হয়েছিল। লোকটি নাকি মৃত্যুর আগেও বলেছিল, আমাকে মাটিতে আটকে রাখতে পারবে না। গ্রামের মানুষ ভয়ে তার কবরের নাম্বার দেয় ১৩, আর নাম পর্যন্ত লিখতে সাহস হয়নি। সেই রাতেই অরিন্দম সিদ্ধান্ত নিল সত্যটা খুঁজে বের করবে। রাত ১২টায় সে ১৩ নম্বর কবরের কাছে গেল। চারিদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ একটা নারী কণ্ঠের কান্না ভেসে এলো। কান্নার শব্দ অনুসরণ করতে করতে সে কবরের কাছে পৌঁছালো। সেখানে একটি মেয়ে বসে আছে, সাদা শাড়ি, লম্বা চুল, মুখ নিচু। অরিন্দম বলল, আপনি কে? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে অদ্ভুত হাসি। অরিন্দম পিছিয়ে গেল। এক মুহূর্তে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই ১৩ নম্বর কবরের পাথর ফেটে গেল। মাটি কাঁপতে শুরু করলো। ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। অরিন্দম ভয়ে জমে গেল। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটি ছায়ামূর্তি উঠে এলো। তার চোখ জ্বলছে আগুনের মতো। ছায়ামূর্তিটি গম্ভীর কণ্ঠে বলল, আমাকে মুক্ত করো। অরিন্দম চিৎকার করে উঠল, তুমি কে? আমি সেই ব্যক্তি যাকে তারা ভুলে যেতে চেয়েছিল। ঠিক তখনই রহমান চাচা দৌড়ে এলেন। তার হাতে ছিল একটি পুরনো তাবিজ। তিনি তাবিজটি কবরের ওপর ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে ভয়ানক চিৎকার শোনা গেল। ছায়ামূর্তিটি ধোঁয়ার মতো বিলীন হয়ে গেল। কবর আবার বন্ধ হয়ে গেল। ঘটনার পর অরিন্দম চাকরি ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে রহমান চাচা তাকে একটি শব্দ বলেছিল।
ঘটনার পরে অরিন্দম চাকরি ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে রহমান চাচা একটা কথা বলেছিলেন, সব শেষ হয়নি। অরিন্দম তখন কথাটির অর্থ বুঝতে পারেনি। 6 মাস পরে রহমান চাচা মারা যান। অরিন্দম শেষবারের মতো কবরস্থানে গেল। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল 13 নম্বর কবর নেই, যেন কখনোই ছিল না। তার জায়গায় নতুন একটি কবর তৈরি হয়েছে। পাথরের ফলকে লেখা 14, আর নিচে ছোট্ট অক্ষরে লেখা 13 নম্বর কবর এখন খালি। অরিন্দমের বুকের ভেতরে কাঁপুনি শুরু হলো। সেই রাতে বাড়িতে ফিরে সে ঘুমোতে পারল না। রাত ঠিক 1টা 13 মিনিটে দরজায় ঠকঠকানি শব্দ। দরজা খুলে কাউকে দেখা গেল না, কিন্তু মেঝেতে একটি পুরনো কবর ফলক পড়েছিল। ফলকে লেখা 13, আর নিচে নতুন একটি লাইন, আমার নতুন কবর প্রস্তুত। অরিন্দম আতঙ্কে পেছনে ফিরল। তার বিছানার পাশে দাঁড়িয়েছিল সেই মুখহীন মানুষটি। ঘরের বাতি নিভে গেল। তারপর পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে অরিন্দমকে খুঁজে পেল না। শুধু বিছানার উপর পড়েছিল একটি মাটিতে মাখা পাথরের ফলক। অরিন্দম নিখোঁজ হওয়ার পর ঘটনাটি পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালা বন্ধ, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু সেই পাথরের ফলক 13। শেষ পর্যন্ত ঘটনাটি রহস্য হিসেবেই থেকে যায়। 10 বছর কেটে গেছে। কবরস্থানের জায়গায় এখন একটি আধুনিক আবাসন তৈরি হয়েছে। নাম গ্রিনভিট রেডিয়েশন। নতুন প্রজন্মের কেউ জানতো না এই জায়গায় একসময় একটি কবরস্থান ছিল। শুধু গ্রামে কয়েকজন বৃদ্ধ মানুষ মাঝে মধ্যে বলতো, এই মাটির নিচে কিছু একটা ঘুমিয়ে আছে। কেউ বিশ্বাস করতো না। রেডিয়েশন 13 নম্বর টাওয়ারের 13 তলার 13 নম্বর ফ্ল্যাটে থাকতো রুদ্র। সে একজন ইউটিউবার। ভৌতিক ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এক রাতে রুদ্র স্বপ্ন দেখল সে একটি বিশাল কবরস্থানে দাঁড়িয়ে আছে। চারিদিকে ঘন কুয়াশা, সামনে একটি কবর, তার উপর লেখা 13। হঠাৎ কবরের মাটি ফেটে গেল। ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটি রুদ্রের পা চেপে ধরল আর ফিসফিস করে বলল, আমাকে মনে আছে? চিৎকার করে ঘুম ভাঙল রুদ্রের। পরের দিন সকালে সে বাথরুমে ঢুকে থমকে গেল। আয়নার ওপর ভেজা আঙুল দিয়ে লেখা ছিল 13। রুদ্র ভেবেছিল হয়তো বন্ধুরা মজা করছে। সে মুছে ফেলল, কিন্তু রাতে আবার লেখা দেখা গেল। এবার শুধু সংখ্যা নয়, লেখা ছিল নিচে এসো। কৌতূহলী হয়ে রুদ্র বিল্ডিংয়ের পুরনো নকশা খুঁজতে শুরু করলো। তখন সে একটি অবাক করা তথ্য জানতে পারল। নির্মাণের সময় শ্রমিকরা মাটির নিচে একটি পাথরের ঘর খুঁজে পেয়েছিল, কিন্তু সেই অংশটি সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সে তথ্য কেউ দিতে পারল না। ভিউ বাড়ানোর জন্য রুদ্র সিদ্ধান্ত নিল সবকিছু লাইভ দেখাবে। রাত 12টায় ক্যামেরা নিয়ে সে বেসমেন্টে নামল। হাজার হাজার দর্শক লাইভ দেখছিল। বেসমেন্টের এক কোণে সে অদ্ভুত একটি দেওয়াল দেখতে পেল। দেওয়ালের সিমেন্ট অন্য অংশের চেয়ে নতুন। মনে হচ্ছিল কিছু লুকিয়ে রাখা হয়েছে। সে হাতুড়ি দিয়ে আঘাত করল, একবার, দুবার। তৃতীয় আঘাতেই দেওয়াল ভেঙে গেল। ভেতরে একটি অন্ধকার ঘর, আর মেঝের মাঝখানে একটি পাথরের ফলক, তাতে লেখা 13। লাইভ চ্যাটে সবাই ভেবেছিল এটি সাজানো নাটক, কিন্তু রুদ্র জানত এটা বাস্তব। ক্যামেরার আলো চারিদিকে ঘুরতে লাগলো। হঠাৎ দর্শকরা চ্যাটে লিখতে শুরু করলো, পেছনে কে দাঁড়িয়ে আছে, ঘুরে দেখো। তোমার পেছনে একজন মানুষ। রুদ্র পেছনে তাকালো, কেউ নেই, কিন্তু লাইভ ভিডিওতে স্পষ্ট দেখাচ্ছিল একজন মুখহীন মানুষ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে রুদ্র লাইভ ভিডিও ইন্টারনেট থেকে রহস্যজনকভাবে মুছে যায়। এই ভিডিওটি খুঁজে পায় না, কিন্তু কয়েকজন দর্শক দাবি করেছিল ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে রুদ্র ক্যামেরার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করেছিল। তারপর স্ক্রিন কালো হয়ে যায়। রুদ্র নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে। বেসমেন্টে সেই গোপন ঘরে তারা একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরির শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা, 13 নম্বর কবর কোনো স্থান নয়, এটা একটি দরজা। তারও নিচে লেখা,
যে এর অস্তিত্ব জানতে পারে সে ধীরে ধীরে সেই দরজার অংশ হয়ে যায়। একই রাতে রেডিয়েশনের কয়েকজন বাসিন্দা অদ্ভুত শব্দ শুনল। বেসমেন্ট থেকে আসছে। মনে হচ্ছিল কেউ মাটির নিচে থেকে বের হতে চাইছে। শব্দটি প্রতি রাতে আরও জোর হতে লাগলো। এক সপ্তাহ পরে বিল্ডিংয়ের ম্যানেজার নিচে নেমে দেখল বেসমেন্টের দেওয়ালে বড় অক্ষরে রক্ত লাল রঙের লেখা 13। আর তার নিচে অরিন্দম এসেছে, রুদ্র এসেছে, আরও একজন বাকি। সেই রাতেই সিসিটিভিতে ধরা পড়ে একজন মুখহীন মানুষ ধীরে ধীরে লিফট থেকে বের হচ্ছে। তার হাতে একটি পাথরের ফলক। ফলকের নতুন একটি নাম খোদাই করা, কিন্তু ক্যামেরার ছবি ঝাপসা হয়ে যায়। নামটি পড়া যায় না, শুধু একটি সংখ্যা দেখা যায়। বেসমেন্টের দেওয়ালে লেখা ছিল অরিন্দম এসেছে, রুদ্র এসেছে, আরও একজন বাকি। সেই লেখার ছবি পুরো শহরে ছড়িয়ে পড়ে। শুধু কেউ জানতো না, কিন্তু কেউ জানতো না সেই আরেকজন। ঘটনা তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার মেহেদির উপর। তিনি ভূতপ্রেত বিশ্বাস করতেন না, তার কাছে সব কিছুই যুক্তি ছিল। কিন্তু তদন্ত করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য পেলেন যার কোনো ব্যাখ্যা ছিল না। অরিন্দম নিখোঁজ, রুদ্রও নিখোঁজ, আর তাদের দুজনের সঙ্গে জড়িয়ে আছে একই সংখ্যা 13। পুরনো সরকারি রেকর্ড ঘাঁটতে গিয়ে মেহেদির একটি শতবর্ষ পুরনো ফাইল খুঁজে পেল। সেখানে লেখা ছিল 1926 সালে গ্রামের মানুষ এক তান্ত্রিককে জীবন্ত অবস্থায় মাটির নিচে বন্দি করেছিল, কারণ তারা বিশ্বাস করত সে মৃত আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারে। মৃত্যুর আগে তান্ত্রিক বলেছিল, আমি মরব না, আমি অপেক্ষা করব, আমার জন্য দরজা খুলে দেওয়ার মতো একজন মানুষ আসবেই। তারপর থেকে তৈরি হয়েছিল 13 নম্বর কবর। সেই রাতেই মেহেদি বাড়ি ফেরেন। ঘড়িতে রাত 1:13। হঠাৎ ঠকঠক করে দরজায় ঠোকা পড়ে। দরজা খুলে কাউকে দেখা যায় না, কিন্তু মেঝেতে পড়েছিল একটি কাগজ, তাতে লেখা, বেসমেন্টে এসো। মেহেদি একাই গ্রিন ভিউ রেডিয়েশনে বেসমেন্টে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সেটি আবার খোলা। যে ঘরটি সিল করে দেওয়া হয়েছিল সেটি আবার খোলা। ভেতরে ঘন কালো কুয়াশা, আর মাঝখানে সে পাথরের ফলক 13। কিন্তু এবার ফলকের নিচে নতুন লেখা, দরজা সম্পূর্ণ হতে একজন বাকি। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটি ছায়া বেরিয়ে এলো। মেহেদি ভয়ে স্থির হয়ে গেলেন। ছায়াটি ধীরে ধীরে মানুষের রূপ নিল। সে অরিন্দম, কিন্তু তার চোখে কোনো প্রাণ নেই। মুখ ফ্যাকাশে, তার পেছনে দাঁড়িয়ে আছে রুদ্র, আরও যেন জীবন্ত নয়, মৃত নয়, অদ্ভুত এক অবস্থায় আটকে আছে। অরিন্দম ফিসফিস করে বললেন, পালিয়ে যান। রুদ্র বলল, দরজা খুলবেন না। ঠিক তখনই কুয়াশা ফেটে এক বিশাল অন্ধকার অবয়ব দেখা দিল। সে তান্ত্রিক, তার মুখে বিকৃত হাসি। সে বলল, 100 বছরের অপেক্ষা করেছি, আর মাত্র একজন দরকার, তারপর আমি মুক্ত। মেহেদি বুঝতে পারল তান্ত্রিক নতুন শিকার খুঁজছে। যদি তিনি ভয় পান তবে তিনিও সেই দরজার অংশ হয়ে যাবেন। তিনি চারিদিকে তাকিয়ে একটি পুরনো লোহার শিকল দেখতে পেলেন। শিকলের গায়ে অদ্ভুত মন্ত্র খোদাই করা। সম্ভবত এটি একসময় তান্ত্রিককে বন্দি করতে ব্যবহার করা হয়েছিল। সাহস সঞ্চয় করে তিনি শিকলটি তুলে নিলেন, তারপর পাথরের ফলকের উপর ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যেই পুরো ঘর কেঁপে উঠল। চারিদিকে ভয়ঙ্কর গর্জন, মাটির নিচ থেকে হাজার হাজার মানুষের কান্নার মতো শব্দ ভেসে এলো। তান্ত্রিক চিৎকার করে উঠল, না, আবার নয়। কুয়াশা ঘুরতে লাগলো, অন্ধকার অবয়ব ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। অরিন্দম ও রুদ্রের ছায়াগুলি স্নান হয়ে অরিন্দম ও রুদ্রের ছায়াগুলি মালান হয়ে গেছে। তারপর শেষবারের মতো মেহেদির দিকে তাকিয়ে হাসল। অরিন্দম ও রুদ্রের ছায়াগুলি বিলীন হয়ে গেল, আর শেষবারের মতো মেহেদির দিকে তাকিয়ে হাসল, তারপর অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে পুরো বেসমেন্ট ধসে পড়ে। ঘরটি চিরতরে মাটির নিচে চাপা পড়ে যায়। গ্রিন ভিউ রেডিয়েশন পরে ভেঙে ফেলা হয়। জায়গাটি খালি পড়ে থাকে।
লোকজন বলতে শুরু করে অভিশাপ শেষ হয়েছে, 13 নম্বর কবর আর নেই। 1 বছর পরে একদল শ্রমিক সেখানে নতুন পার্ক তৈরির কাজ করছিল। খনন করতে গিয়ে তারা একটি পুরনো পাথরের ফলক খুঁজে পেল। ফলকের উপর মাটি জমেছিল। এক শ্রমিক হাত দিয়ে মাটি সরালো, তারপর হঠাৎ চিৎকার করে উঠল, কারণ সেখানে লেখা ছিল 13। আর নিচে ছোট্ট ছোট্ট অক্ষরে, দরজা কখনো বন্ধ হয় না, শুধু নতুন করে অপেক্ষা করে। সেই রাতেই পার্কের সিসিটিভির গার্ড রিপোর্ট করলো রাত 1টা 13 মিনিটে কুয়াশার মধ্যে একজন মুখহীন মানুষকে হাঁটতে দেখা গেছে। তার হাতে একটি পুরনো কবর ফলক, আর সে ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।